গল্পের সেকাল একালে আপনাদেরকে স্বাগত। যদি চ্যানেলটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সঙ্গে বেল আইকনটাও প্রেস করুন। গল্পের সেকাল একালে আপনাদেরকে স্বাগত। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল। আজ সপ্তম পর্ব। পরদিন দুপুরে বংশীর ভাগ্নে সসংকোচে হাজিরার বাসায় নিমন্ত্রণ রক্ষা করিতে আসিল। হাজারি হোটেল হইতে তাহাকে পাঠাইয়া দিল বটে, কিন্তু নিজে তখন আসিতে পারিল না। অত্যন্ত ভিড় লাগিয়াছে খরিদ্দারের, কারণ সেদিন হাটবার। মায়ের আদেশে টেপিকে অতিথির সামনে অনেকবার বাহির হইতে হইল, কখনো বা আসন পাতা, কখনো জলের গ্লাসে জল দেওয়া ইত্যাদি। টেপি খুব চটপটে চালাক চতুর মেয়ে, অতসীরই শিষ্যা, কিন্তু হঠাৎ তাহারও কেমন যেন একটু লজ্জা করিতে লাগিল এই সুন্দর ছেলেটির সামনে বারবার বাহির হইতে। বংশীর ভাগ্নেটিও একটু বিস্মিত হইল। হাজারি মামারা পাড়া গায়ের লোক, সে জানে অবস্থাও এতদিন বিশেষ ভালো ছিল না। আজই না হয় হোটেলের ব্যবসায় দু পয়সার মুখ দেখিতেছে, কিন্তু হাজারি মামার মেয়ে তো বেশ দেখতে। তাহার ওপর তার চালচলন, ধরন ধারণ যেন স্কুলে পড়া আধুনিক মেয়ে ছেলের মতো। সে কাপড় গুছাইয়া পড়িতে জানে, সাজিতে গুজিতে জানে, তার কথাবার্তার ভঙ্গিটিও বড় চমৎকার। তাহার খাওয়া প্রায় শেষ হইয়াছে এমন সময় হাজারি আসিল। বলিল, খাওয়া হয়েছে বাবা? আমি আসতে পারলাম না, আজ আবার বড্ড বেশি ভিড়। ও টেপি, আমায় একটু তেল দে মা, নিয়ে নি। আর তোর ওই দাদার শোয়ার জায়গা করে দে দেখি, পাশের ঘরটাতে একটু গড়িয়ে নাও বাবা। বংশীর ভাগ্নে গিয়া শুইয়াছে। এমন সময় টেপি পান দিতে আসিল। পানে ডিবা নাই, একখানা ছোট রেকাবিতে পান আনিয়াছে। ছেলেটি দেখিল চুন নাই রেকাবিতে, লাজুক মুখে বলিল, একটু চুন দিয়ে যাবেন? টেপির সারা দেহ লজ্জার আনন্দে কেমন যেন শিহরিয়া উঠিল। তাহার প্রথম কারণ, তাহার প্রতি সম্ভ্রমসূচক ক্রিয়াপদের ব্যবহার এই হল প্রথম। জীবনে ইতিপূর্বে তাহাকে কেহ আপনি আজ্ঞে বলিয়া কথা কহে নাই। দ্বিতীয়ত, কোনো অনাত্মীয় তরুণ যুবকও তাহার সহিত ইতিপূর্বে কথা বলে নাই। বলে নাই কি একেবারে? গায়ের রামুদা, গোপালদা, জহরদা ইহারাও তো তাহার সঙ্গে কথা বলিত, কিন্তু তাহাতে এমন আনন্দ তাহার হয় নাই তো কোনোদিন। চুন আনিয়া রেকাবিতে রাখিয়া বলিল, এতে হবে? খুব হবে, থাক ওখানে। ইয়ে, এক গ্লাস জল দিয়ে যাবেন? টেপির বেশ লাগিল ছেলেটিকে। কথাবার্তার ধরন যেমন ভালো, গলার সুরটিও তেমনই মিষ্টি। যখন জলের গ্লাস আনিল, তখন ইচ্ছা হইতেছিল ছেলেটি তাহার সঙ্গে আর একবার কিছু বলে, কিন্তু ছেলেটি এবার আর কিছু বলিল না। টেপি জলের গ্লাস নামাইয়া রাখিয়া চলিয়া গেল। বেলা যখন প্রায় 5টা, বৈকাল অনেক দূর গড়াইয়া গিয়াছে, টেপি তখন একবার উকি মারিয়া দেখিল ছেলেটি অঘোরে ঘুমাইতেছে। হঠাৎ টেপির কেমন একটা অহেতুক স্নেহ আসিল ছেলেটির প্রতি। আহা, হোটেলে কত রাত পর্যন্ত জাগে, ভালো ঘুমও হয় না রাত্রে। টেপি আসিয়া মাকে বলিল, মা, সেই লোকটা এখনো ঘুমাচ্ছে, ডেকে দেব না ঘুমোবে? টেপির মা বলিল, আহা, ঘুমুচ্ছে ঘুমুক না, ডাকবার দরকার কি? চাকরটা কোথায় গেল? ঘুম থেকে উঠলে ওকে কিছু খেতে দিতে হবে তো, খাবার আনতে দিতাম, উনিও তো বাড়ি নেই। টেপি বলিল, লোকটা চা খায় কিনা জানি না তো, তাহলে ঘুম থেকে উঠলে একটু চা করে দিতে পারলে ভালো হতো। টেপির মা চা নিজে কখনো খায় নাই, করিতেও জানে না। আধুনিকা মেয়ের এই প্রস্তাব তাহার মন্দ লাগিল না। মেয়েকে বলিল, তুই করে দিতে পারবি তো?
মেয়ে খিলখিল করিয়া হাসিয়া বলিল, তুমি যে কি বলো মা, হেসে প্রাণ বেরিয়ে যায়। পরে কেমন একটি অপূর্ব ভঙ্গিতে হাত নাড়িয়া নাড়িয়া হাসি ভরা মুখের চিবুকখানি বারবার উঠাইয়া নামাইয়া বলিতে লাগিল, চাহা কই, চিনি কই, কেটলিও বা কই, চায়ের জল ফুটবে কিসে, ডিশ পেয়ালা কই, আছে সেসব কিছু? টেপির মায়ের বড় ভালো লাগিল টেপির এই ভঙ্গি। সে সস্নেহে মুখ দৃষ্টিতে মেয়ের দিকে হা করিয়া চাহিয়া রহিল। এমন ভাবে এমন সুন্দর ভঙ্গিতে কথা টেপি আগে কখনো বলে নাই। এই সময় হাজারি বাড়ির মধ্যে ঢুকিল। হোটেলেই ছিল। বলিল, নরেন কোথায়, ঘুমুচ্ছে নাকি? টেপির মা বলিল, তুমি এতক্ষণ ছিলে কোথায়, ওকে একটু খাবার আনিয়ে দিতে হবে তো। আর টেপি বলছে চা করে দিলে হতো। হাজারির বড় স্নেহ হইল টেপির উপর। সে না জানিয়া যাহাকে আজ যত্ন করিয়া চা খাওয়াইতে চাইতেছে, তাহারই সঙ্গে তাহার বাবা মা যে বিবাহের ষড়যন্ত্র করিতেছে, বেচারা কি জানে। বলিল, আমি সব এনে দিচ্ছি, হোটেলেই আছে। হোটেলে বড় ব্যস্ত আছি। কলকাতা থেকে ১০-১২ জন বাবু এসেছে শিকার করতে। ওরা অনেকদিন আগে একবার এসে আমার রান্না মাংস খেয়ে খুব খুশি হয়েছিল। সে আগের হোটেলে গিয়েছিল, সেখানে নেই শুনে খুঁজে খুঁজে এখানে এসেছে। ওরা রাত্রে মাংস আর পোলাও খাবে। তোমরা এবেলা আর রান্না করো না, আমি হোটেল থেকে আলাদা করে পাঠিয়ে দেবো এখন। নরেনকে যে একবার দরকার, বাবুদের সঙ্গে ইংরেজিতে কথাবার্তা কইতে হইবে, সে তো আমি পারবো না। নরেনকে ওঠাই, দাঁড়াও। টেপির মা বলিল, ঘুম থেকে উঠিয়ে কিছু না খাইয়ে ছাড়া ভালো দেখায় না। টেপি চায়ের কথা বলছিল, তাহলে সেগুলো আগে পাঠিয়ে দে ওকে, এখন জাগিও না। বৈকালের দিকে নরেন ঘুম ভাঙিয়া উঠিল। অত্যন্ত বেলা হইয়া গিয়াছে। পাঁচিলের ধারে সজনে গাছটার গায়ে রোদ হলদে হইয়া আসিয়াছে। নরেনের লজ্জা হইল, পরের বাড়ি কি ঘুমটাই না ঘুমাইয়াছে। কে কি বিশেষ করিয়া হাজারি মামার মেয়েটি কি মনে করিল? বেশ মেয়েটি। হাজারি মামার মেয়ে যে এমন চালাক চতুর, চটপটে, এমন দেখিতে, এমন কাপড় চোপড় পরিতে জানে, তাহা সে ভাবিয়াছিল। অপ্রতিভ মুখে সে গায়ে জামা পরিয়া বাহির হইবার উদ্যোগ করিতেছে। এমন সময় টেপি আসিয়া বলিল, আপনি উঠেছেন, মুখ ধোবার জল দেব? নরেন থতমত খাইয়া বলিল, না না, থাক থাক, আমি হোটেলেই। মা বললে আপনি চা খেয়ে যাবেন, আমি মাকে বলে আসি। ইতিমধ্যে হাজারি চায়ের আসবাব হোটেলের চাকর দিয়া পাঠাইয়া দিয়াছিল। টেপি নিজেই চা করিতে বসিয়া গেল। তাহার মা জলখাবারের জন্য ফল কাটিতে লাগিল। টেপি বলিল, মা, চায়ের সঙ্গে শশা টশা দেয় না, তুমি বরং ওই নিমকি আর রসগোল্লা দাও রেকাবিতে। শশা দেয় না? একটা ডাব কাটবো, বাড়ির ডাব আছে। টেপি হাসিতে হাসিতে গড়াইয়া পড়ে আর কি। মুখে আঁচল চাপা দিয়া বলিল, তুমি মা যে কি, চায়ের সঙ্গে বুঝি কেউ ডাব খায়? টেপির মা অপ্রসন্ন মুখে বলিল, কি জানি, তোদের একেলে ঢং আমি কিছু বুঝি না বাপু, যা বোঝো তাই করো। ঘুম থেকে উঠলে তো নতুন জামাইদের ডাব দিতেই দেখেছি চিরকাল দেশ ঘরে। কথাটা বলিয়াই টেপির মা মনে মনে জিভ কাটিয়া চুপ করিয়া গেল। মানুষটা একটু বোকা ধরনের, কি ভাবিয়া কি বলে সব সময় তলাইয়া দেখিতে জানে না। টেপি আশ্চর্য হইয়া বলিল, নতুন জামাই? কে আবার নতুন জামাই? ও কিছু না, দেশে দেখেছি তাই বলছি। তুই নে, চা করা হলো? টেপির মনে কেমন যেন খটকা লাগিল। সে খুব বুদ্ধিমতী, তাহার উপর নিতান্ত ছেলে মানুষটিও নয়। যখন চা ও খাবার লইয়া পুনরায় ছেলেটির সামনে গেল, তখন তাহার কি জানি কেন যে লজ্জা করিতেছিল, তাহা সে নিজেই ভালো ধরিতে পারিল না। ছেলেটি তাহাকে দেখিয়া বলিল, ও কি, এখন আবার এত খাবার কেন, চা একটু হলেই। টেপি কোনো রকমে খাবারের রেকাবি লোকটার সামনে রাখিয়া পলাইয়া আসিল, যেন বাঁচল। ছেলেটি ডাকিয়া বলিল,
পান একটা যদি দিয়ে যান। পান সাজিতে বসিয়া টেপি ভাবিল, বাবা খাটিয়ে মারলে আমায়, চা দেও রে, পান সাজো রে, আমার যেন কত গরজ পড়েছে, বাবার হোটেলের লোক, তা আমার কি। টেপি একটা চায়ের পিরিচে পান রাখিয়া দিতে গেল। ছেলেটি দেখিতে বেশ, কিন্তু কথাবার্তাও বেশ, হাসি খুশি মুখ। কি কাজ করে হোটেলে কে জানে। পান লইয়া ছেলেটি চলিয়া গেল। যাইবার সময় বলিয়া গেল, মাসিমা আমি যাচ্ছি, কষ্ট দিয়ে গেলাম অনেক, কিছু মনে করবেন না, এত ঘুমিয়েছি, বেলা আর নেই আজ। বেশ ছেলেটি, নতুন জামাই। কে নতুন জামাই? কাহাদের নতুন জামাই? মায়াকে একটা কথা বলে কি যে, তাহার মানে হয় না। টেপির মা কখনো এত বড় শহর দেখে নাই। এখানকার কাণ্ড কারখানা দেখিয়া সে অবাক হইয়া গিয়াছে। মোটর গাড়ি, ঘোড়ার গাড়ি, স্টেশনে বিদ্যুতের আলো, লোকজনই বা কত, আর তাদের এরোশোলায় দিন মানেই শেয়াল ডাকে বাড়ির পেছনকার ঘন বাঁশবনে। সেদিন তো দিন দুপুরে জেলে পাড়ার কেষ্ট জেলের ৩ মাসের ছেলেকে শেয়ালে লইয়া গেল। ইতিমধ্যেই কুসুম আসিয়া একদিন উহাদের বেড়াতে লইয়া গেল। কুসুমের সঙ্গে তাহারা রাধাবল্লভতলা, সিদ্ধেশ্বরীতলা, চূর্ণীর ঘাট, পাল চৌধুরীদের বাড়ি সব ঘুরিয়া ঘুরিয়া দেখিল। পাল চৌধুরীদের প্রকাণ্ড বাড়ি দেখিয়া টেপির মা ও টেপি দুজনেই অবাক। এত বড় বাড়ি জীবনে তাহারা দেখে নাই। অতসীদের বাড়িটাই এতদিন বড় লোকের বাড়ির চরম নিদর্শন বলিয়া ভাবিয়া আসিয়াছে যাহারা, তাহাদের পক্ষে অবাক হইবার কথাই বটে। টেপির মা বলিল, না, শহর জায়গা বটে কুসুম, গায়ে গায়ে বাড়ি, আর সব কোঠা বাড়ি এদেশে, সবাই বড় লোক, ছেলে মেয়েদের কি চেহারা, দেখে চোখ জুড়োয়। হ্যাঁ রে, এদের বাড়ি ঠাকুর হয় না, পুজোর সময় একদিন আমাদের এনো মা, ঠাকুর দেখে যাব। সে আর ইহার বেশি কিছুই বোঝে না। একটা বাড়ির সামনে কত কি বড় বড় ছবি টাঙানো, লোকজন ঢুকিতেছে, রাস্তার ধারে কি কাগজ বিলি করিতেছে। টেপির মনে হইল এই বোধহয় সেই টকি, যাহাকে বলে তাহাই। কুসুমকে বলিল, কুসুম দি, এ টকি না? হ্যাঁ দিদি, একদিন দেখবে, একদিন এনো না আমাদের, মাও কখনো দেখেনি, সবাই আসবো। একখানা ধাবমান মোটর গাড়ির দিকে টেপির মা হাঁ করিয়া চাহিয়া দেখিতে লাগিল, যতক্ষণ সেখানা রাস্তার মোড় ঘুরিয়া অদৃশ্য না হইয়া গেল। কুসুম বলিল, আমার বাড়ি একটু পায়ের ধুলো দিন এবার জ্যাঠাইমা। কুসুমের বাড়ি যাইতে পথের ধারে রেলের লাইন পড়ে। টেপির মা বলিল, কুসুম দাঁড়া মা, একখানা রেলের গাড়ি দেখে যাই। বলিতে বলিতে একখানা প্রকাণ্ড মালগাড়ি আসিয়া হাজির। টেপি ও টেপির মা দুজনেই এক দৃষ্টে দেখিতে লাগিল। গাড়ি চলিয়াছে তো চলিয়াছে, তাহার আর শেষ নাই। উফ, কি বড় গাড়িটা। কুসুম বলিল, জ্যাঠাইমা রানাঘাট ভালো লাগছে? লাগছে বই কি, বেশ জায়গা মা। আসলে কিন্তু এরোশোলার জন্য টেপির মায়ের মন কেমন করে। শহরে নিজেকে এখনো খাপ খাওয়াইতে পারে নাই। সেখানকার তালপুকুরের ঘাট, সদা বৈষ্ণবের বাড়ির পাশ দিয়ে যে ছোট নিভৃত পথটি বাঁশবনের মধ্য দিয়ে বাঁড়ুজ্যেপাড়ার দিকে গিয়াছে, দুপুরবেলা তাহাদের বাড়ির কাছের বড় শিরীষ গাছটায় এই সময় শিরীষের শুটি শুকাইয়া ঝুনঝুন শব্দ করে। তাহাদের উঠানের বড় লাউ মাচায় এতদিন কত লাউ ফলিয়াছে। পেঁপে গাছটায় কত পেঁপের ফুল ও জালি দেখিয়া আসিয়াছিল। সেসবের জন্য মন কেমন করে বই কি। তবে এখানে যা পাইয়াছে টেপির মা জীবনে সেরকম সুখের মুখ দেখে নাই। চাকরের ওপর হুকুম চালাইয়া কাজ করাইয়া লওয়া, সকলে মানে খাতির করে, অমন সুন্দর ছেলেটি তাহাদের হোটেলের মুহুরী, এই ধরনের ব্যাপারের কল্পনাও কখনো সে করিয়াছিল? কুসুমের বাড়ি সকলে গিয়া পৌঁছাইল। কুসুম ভারী খুশি হইয়া উঠিয়াছে তাহার বাপের বাড়ির দেশের ব্রাহ্মণ পরিবারকে এখানে পাইয়া। কুসুমের শাশুড়ি আসিয়া টেপির মায়ের পায়ের
ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল, আমাদের বড় ভাগ্যি মা, আমাদের চরণ ধুলো পড়ল এ বাড়িতে। টেপির মাকে এত খাতির করিয়া কেহ কখনো কথা বলে নাই। এত সুখও তাহার কপালে লেখা ছিল। হায় মা ঝিটকি পোতার বনবিবি, কি জাগ্রত দেবতাই তুমি। সেবার ঝিটকি পোতায় চৈত্র মাসে মেলায় গিয়া টেপির মা বনবিবি তলায় সপা চানার সিন্নি দিয়া স্বামী পুত্রের মঙ্গল কামনা করিয়াছিল। এখনো যে বছর পার হয় নাই, তবুও লোকে ঠাকুর দেবতা মানিতে চায় না। কুসুম সকলকে জলযোগ করাইল, পান সাজিয়া দিল। কুসুমের শাশুড়ি আসিয়া কতক্ষণ গল্পগুজবও করিল। কুসুম গ্রামের কথাই কেবল শুনিতে চায়। কতদিন বাপের বাড়ি যায় নাই। বাবা মা মরিয়া গিয়াছে, জ্যাঠামশাই আছে, কাকারা আছে, তাহারা কোনোদিন খোঁজও নেয় না। খোঁজ করিতে অবশ্যই, যদি তাহার নিজের অবস্থা ভালো হইত। গরিব লোকের আদর কে করে? এইসব অনেক দুঃখ করিল। আরো কিছুক্ষণ বসিবার পর কুসুম উহাদের বাসায় পৌঁছিয়া দিয়া গেল। হাজারীর হোটেলে রাত্রে এক মজার ব্যাপার ঘটিল সেদিন। ১০-১৫টি লোক একই সঙ্গে খাইতে বসিয়াছে। হঠাৎ একজন বলিয়া উঠিল, ও ঠাকুর, এই যে ভাতটা দিলে, এ তো দেখছি ওবেলার ভাসি ভাত। বংশী ঠাকুর ভাত দিতেছিল। সে অবাক হইয়া বলিল, আজ্ঞে বাবু, সে কি? আমাদের হোটেলে ওরকম পাবেন না। আধমন চাল একবেলা রান্না হয়, তাতেই কুলায় না, বাসি ভাত থাকবে কোথা থেকে? আলবাত এ ওবেলার ভাত। আমি বলছি এ ও বেলারই ভাত। গোলমাল শুনিয়া হাজারি আসিয়া বলিল, কি হয়েছে বাবু, বাসি ভাত? কখনো না, আপনি নতুন লোক, কিন্তু এরা যারা খাচ্ছেন তারা আমায় জানেন। আমার হোটেল না চলে না চলুক, কিন্তু ওসব পীরবৃত্তি ভগবান যেন আমায় না দেন। লোকটা তখন তর্কের মোড় ঘুরাইয়া ফেলল। সে যেন ঝগড়া করিবার জন্যই তৈরি হইয়া আসিয়াছে। পাত হইতে হাত তুলিয়া চোখ গরম করিয়া চিৎকার করিয়া বলিল, তবে কি তুমি আমাকে বলতে চাও আমি মিথ্যা কথা বলছি? হাজারি নরম হইয়া বলিল, না বাবু, তা তো আমি বলছি নে, কিন্তু আপনার ভুলও তো হতে পারে। আমি দিব্যি করে বলছি বাবু, বাসি ভাত আমার হোটেলে থাকে না। থাকে না? বড্ড নবাবী কথা বলছো যে। বাসি ভাত আবার এবেলা হাঁড়িতে ফেলে দাও না তুমি? না বাবু, স্পষ্ট দেখতে পাচ্ছি, আবার তবুও না বলছো। দেখবে মজা? এই সময় নরেন ও হোটেলের আরো দু একজন আসিয়া পড়িল সেখানে। নরেন গরম হইয়া বলিল, কি মজা দেখাবেন আপনি? দেখবে, সরই আসো দেখছি, জোচ্চোর সব কোথাকার। এই কথায় একটা মহা গোলমাল বাঁধিয়া গেল। পুরনো খরিদ্দাররা সকলেই হাজারীর পক্ষ অবলম্বন করিল। লোকটা রাস্তায় দাঁড়াইয়া চিৎকার করিতে লাগিল। রাস্তায় সমবেত জনতার সামনে দাঁড়াইয়া বলিতে লাগিল, শুনুন মশাই, সব বলি, হে হে হোটেলে বাসি ভাত দিয়েছিল খেতে, ধরে ফেলেছি কিনা, তাই এখন আবার আমাকে মারতে আসছে। পুলিশ ডাকবো এক্ষুনি, স্যানিটারি দারোগাকে নিয়ে রিপোর্ট করিয়ে তবে ছাড়বো। জোচ্চোর কোথাকার, লোক মারবার মতলব তোমাদের। এই সময় হোটেলের চাকর শশী হাজারীকে ডাকিয়া বলিল, বাবু, এই লোকটাকে যেন আমি বিচু চক্রবর্তীর হোটেলে দেখেছি। সেখানে যে ঝি থাকে তার সঙ্গে বাজার করে নিয়ে যেতে দেখেছি। নরেনের খুব সাহস। সে হোটেলের রোয়াকে দাঁড়াইয়া চিৎকার করিয়া জিজ্ঞাসা করিল, ও মশাই, আপনি বেচু চক্রবর্তীর হোটেলের পদ্মঝিয়ের কে হন? তবুও লোকটা ছাড়ে না। সে হাত পা নাড়িয়া প্রমাণ করিতে গেল পদ্মঝিয়ের নামও সে কোনোদিন শোনে নাই, কিন্তু তাহার প্রতিবাদের তেজ যেন তখন কমিয়া গিয়াছে। কে একজন বলিয়া উঠিল, এইবার মানে মানে সরে পড়ো বাবা, কেন মার খেতে মরবে? কিছুক্ষণ পরে লোকটাকে আর দেখা গেল না। এই ঘটনার পরে অনেক রাত্রে হাজারি বিচু চক্রবর্তীর হোটেলে গিয়া হাজির হইল। বিচু চক্রবর্তী তহবিল মিলাইতেছে। হাজারিকে দেখিয়া একটু আশ্চর্য হইয়া বলিল, ওহো হাজারি যে, এসো এসো, এত রাত্রে কি মনে করে? হাজারি বিনীতভাবে বলিল, বাবু, একটা কথা বলতে এলাম। কি বলো? বাবু, আপনি আমার অন্নদাতা ছিলেন এক সময়, আজও আপনাকে তাই বলেই ভাবি। আপনার এখানে কাজ না শিখলে আজ আমি পেটের ভাত করে খেতে পারতাম না। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা আছে বলে
আমি তো ভাবি নে। আহা, কেন কেন, আবার এই কথা কেন? হাজারি সব ব্যাপার খুলিয়া বলিল। পরে হাত জোড় করিয়া বলিল, বাবু আপনি ব্রাহ্মণ, আমার মনিব, আমাকে এইভাবে বিপদে না ফেলে যদি বলেন হাজারি তুমি হোটেলে উঠিয়ে দাও, তাই আমি দেব। আপনি হুকুম করুন। বেচু চক্রবর্তী আশ্চর্য হইবার ভান করিয়া বলিল, আমি তো এর কোনো খবর রাখি নে। আচ্ছা তুমি যাও আজ, আমি তদন্ত করে দেখে তোমায় কাল জানাবো। আমাদের কোন লোক তোমার হোটেলে যায়নি এরকমের নিশ্চয় কাল জানতে পারবে তুমি। তারপর হাজারি চলছে টলছে ভালো? একরকম আপনাদের আশীর্বাদে। রোজ কিরকম বিক্রি সিক্রি হচ্ছে? রোজ তবিলে কিরকম তাকে? তুমি কিছু মনে করো না, তোমাকে আপনার লাগ বলে এখন জিজ্ঞাসা করছি। এ বাবু 35 থেকে 40 টাকা ধরুন না কেন, আজ রাত্রে তবিল দেখে এসেছি 36 টাকা সবারও আনা। বিজু চক্রবর্তী আশ্চর্য হইলেন মনে মনে, মুখে বলিলেন, বাহ, বেশ বেশ, খুব ভালো, শুনে খুশি হলাম। আচ্ছা তাহলে আজ এসোগে, কাল খবর পাবে। হাজারি চলিয়া গেলে বেচু চক্রবর্তী পদ্মঝিকে ডাকাইলেন। পদ্ম আসিয়া বলিল, হাজারি ঠাকুর এসেছিল নাকি? কি বলছিল? বেচু চক্রবর্তী বলিলেন, ও পদ্ম, হাজারি যে অবাক করে দিয়ে গেল। রানাঘাটের বাজারে হোটেল করে 35 টাকা থেকে 40 টাকা রোজগার, দাঁড়া তবিল, এ তো কখনো শুনিনি। তার মানে বুঝেছ, দাঁড়া তবিলে গড়ে 30 টাকা থাকলেও 7-8 টাকা দৈনিক লাভ, ফেলে ঝেলেও মাসে হলো 250 টাকা। 200 টাকার তো মার নেই। হ্যাঁ পদ্ম? পদ্ম কি মুখভঙ্গি করিয়া বলিল, গোল দিয়ে গেল না তো আবার? আরে না না, গুল দেবার লোকও নয়, সাদা সিধা মানুষটা। আমার বড্ড মানে এখনো, ও গুল দেবে না, অন্তত আমার কাছে তো নাই। তাছাড়া দেখছো না, রেল বাজারে কোনো হোটেলে আর বিক্রি নেই, সব শুষে নিচ্ছে ওই একলা। আজ নৃসিংহ গিয়েছিল বাবু ওর হোটেলে, খুব খানিকটা রাউ করে দিয়েও এসেছে নাকি। খুব চেঁচিয়েছে, বাসি ভাত পচা মাছ এই বলে। আর কিছু না হোক লোকে শুনে তো রাখলে। যদু বাড়ুজ্যেও আমাকে ডেকে পাঠিয়েছিল ওর হোটেল ভাঙতেই হইবে, নইলে রেলবাজারে কেউ আর টিকবে না। এ কথা যদু বাড়ুজ্যেও বললে, কিন্তু তাতে কিছু হবে না, ওর এখন সময় ভালো যাচ্ছে। নৃসিংহ আছে? না, বেরিয়ে গেল। পুলিশ সেই যে খবর দেওয়ার কি হলো? দেখো পদ্ম, আমি বলি ওরকম আর পাঠিয়ে দরকার নেই। হাজারি লোকটা ভালো, আজ এসেছিল, এমন হাত জোর করে নরম হয়ে থাকে যে দেখলে ওর ওপর রাগ থাকে না। খ্যাংরাবাড়ি ওর ভালো মানসিকতার ওপর। ভিজে বেড়ালটি মাছ খেতে কিন্তু ঠিক আছে। পুলিশের সেই যে মতলব দিয়েছিল যদুবাবু, তাই তুমি করো এবার। ওর হোটেল না ভাঙলে চলবে না, নয়তো আমাদের পাত্তারি গুটুতে হবে, এ আমি বলে দিলাম। এবেলা তবিল কত? বেচু চক্রবর্তী অপ্রসন্ন মুখে বলিলেন, মোট 6 টাকা 3.5 আনা। পদ্মঝি কিছুক্ষণ চুপ করিয়া বলিল, 2 মাসের বাড়ি ভাড়া বাকি ওদিকে, কাল বলছে অন্তত 1 মাসের ভাড়া না দিলে হইচই বাড়বে। ভাড়া দেবে কোত্থেকে? দেখি। তারপর কানাই ঠাকুরের মাইনে বাকি 5 মাস, সে বলছে আর কাজ করবে না। তার কি করি? বুঝিয়ে রাখো এই মাসটা, দেখি সামনের মাসে কিরকম হয়। পদ্মঝি রান্নাঘরে গিয়ে ঠাকুরকে বলিল, আমার ভাতটা বেড়ে দাও ঠাকুর, রাত হয়েছে অনেক, বাড়ি যাই। তারপর চারদিকে চাহিয়া দেখিল, ছন্নছাড়া অবস্থা। ওই বড় 10 সেরি ডেকচিটা আজ 3-4 মাস তোলা আছে। দরকার হয় না, আগে পিতলের বালতি করিয়া সরিষার তৈল আসিত, এখন আসে ছোট ভাঁড়ে, বালতির আর দরকার হয় না। এমন দুরবস্থা সে কখনো দেখে নাই হোটেলের। তাহার মনটা কেমন করিয়া ওঠে। নানা রকম চেষ্টা করিয়া এই হোটেলটা সে আর কর্তা দুজনে গড়িয়া তুলিয়াছিল। এই হোটেলের দৌলতে যথেষ্ট একদিন হইয়াছে। ফুলেনবালা গ্রামের যে পাড়ায় তাহার আদি বাস ছিল, সেখানে তার ভাই এখনো আছে, চাষবাস করিয়া খায়। আর সে এই রানাঘাটের শহরে সোনাদানাও করিয়া বেড়াইয়াছে একদিন এই হোটেলের দৌলতেই। এই হোটেল তার বুকের পাঁজর। কিন্তু আজ বড় মুশকিলের মধ্যে পড়িতে হইয়াছে। কোথা হইতে এক উনপাজুরে গাঁজাখোর আসিয়া জুটিল হোটেলে। হোটেলের সুলুক সন্ধান জানিয়া লইয়া এখন
তাহাদেরই শিলনোড়ায় তাহাদেরই দাঁতের গোড়া ভাঙিতেছে। এত যত্নের, এত স্বাদ আসার জিনিসটা আজ কোথা হইতে কোথায় দাঁড়াইয়াছে। যাহার জন্য আজ হোটেলের এই দুরবস্থা, ইচ্ছা হয় সেই কুকুরটার গলা টিপিয়া মারে, যদি বাগে পায়। তাহার ওপর আবার দয়া কিসের? কর্তা ঐরকম ভালো মানুষ, সদাশিব লোক বলিয়াই তো আজ পথের কুকুর সব মাথা চারা দিয়া উঠিয়াছে। দয়া! একদিন রানাঘাটের স্টেশন মাস্টার হাজারীকে ডাকিয়া পাঠাইলেন। হাজারী নিজে যাইতে রাজি নয়, কারণ স্টেশন মাস্টার সাহেব সে জানে নরেন যাওয়াই ভালো। অবশেষে তাহাকেই যাইতে হইল। নরেন সঙ্গে গেল। সাহেব বললেন, তোমার নাম হাজারী? হিন্দু হোটেলে রাখো বাজারে। হ্যাঁ হুজুর। তুমি প্ল্যাটফর্মে কেটার করবে? হিন্দু ভাত, ডাল, মাছ, দহি। হাজারী নরেনের মুখের দিকে চাহিল। সাহেবের কথা সে বুঝিতে পারিল না। নরেন ব্যাপারটা সাহেবের নিকট ভালো করিয়া বুঝিয়া লইয়া হাজারীকে বোঝাইল। রেলযাত্রীর সুবিধার জন্য রেল কোম্পানি স্টেশনের প্ল্যাটফর্মে একটা হিন্দু ভাতের হোটেল খুলিতে চায়। সাহেব হাজারীর নাম ডাক শুনিয়া তাহাকে ডাকিয়া পাঠাইয়াছে। আপাতত ১৫০ টাকা জমা দিলে উহারা লাইসেন্স মঞ্জুর করিবে এবং রেলের খরচে হোটেলের ঘর বানাইয়া দিবে। হাজারী সাহেবের কাছে বলিয়া আসিল, সে রাজি আছে। স্টেশন মাস্টার নরেনকে একখানা টেন্ডার ফর্ম দিয়া ঘরগুলি পুরাইয়া হাজারীর নাম সই করিয়া আনিতে বলিয়া দিলেন। স্টেশনের এই হোটেল লইয়া তারপর জোর কম্পিটিশন চলিল। নৈহাটির এবং কৃষ্ণনগরের দুইজন ভাটিয়া হোটেলওয়ালা টেন্ডার দিল এবং উপরওয়ালার কর্মচারীদের নিকট তদবির তাগাদাও শুরু করিল। নিজের রানাঘাটের বাজারে এ খবরটা কেহ রাখিত না। শেষের দিকে, অর্থাৎ যখন টেন্ডারের তারিখ শেষ হইবার অল্প কয়েকদিন মাত্র বাকি, যদু বাড়ুজ্যে কথাটা শুনিল। স্টেশনের একজন ক্লার্ক যদুর হোটেলে খায়। সেই কি করিয়া জানিতে পারিয়া যদুকে বলিল, আপনি একটু চেষ্টা করে টেন্ডারটা দিন, হয়ে যেতে পারে। যদু চুপি চুপি টেন্ডার সই করিয়া ৫ টাকা টেন্ডারের জন্য জমা দিয়া আসিল। সেদিন বেচু চক্রবর্তী সবে হোটেলের গদিতে আসিয়া বসিয়াছে, এমন সময় পদ্মঝি ব্যস্ত সমস্ত হইয়া আসিয়া বলিল, শুনেছ গো, শুনে এলাম একটা কথা। কি? স্টেশনে ভাতের হোটেল খুলে দেবে রেল কোম্পানি, দরখাস্ত দাও না কর্তা। স্টেশনে? ছ, হতে খদ্দর হবে না, দূরের যাত্রীদের মধ্যে কে ভাত খাবে? সব কলকাতা থেকে খেয়ে আসবে। তোমার এই সব বসে বসে পরামর্শ আর রাজা উজির মারা, সবাই দূরের যাত্রী থাকে না। যারা গাড়ি বদলে খুলনে লাইনে যাবে তারা খাবে। দুপুরে যেসব গাড়ি কলকাতায় যায় তারা এখানে ভাত পেলে এখানেই খেয়ে নেবে। শুনলাম বাড়ুজ্যে মশাই নাকি দরখাস্ত দিয়েছে ৫ টাকা জমা দিয়ে। বেচু চক্রবর্তীর চমক ভাঙিল। যদু বাড়ুজ্যে যদি দরখাস্ত দিয়ে থাকে, তবে এ দুধে স্বর আছে, কারণ যদু বাড়ুজ্যে ঘুঘু হোটেলওয়ালা। পয়সা আছে না বুঝিয়া সে টেন্ডারের ৫ টাকা জমা দিত না। বেচু বলিল, যাই একবার দরখাস্ত দিয়ে আসি তবে। পদ্মঝি বলিল, কিরানি বাবুদের কিছু খাইয়ে এসো, নইলে কাজ হবে না। আমাদের হোটেলে সেই যে শশধর বাবু খেত, তার শালা স্টেশনের মালবাবু, তার কাছে সুলুক সন্ধান নিও, না করলে চলবে কি করে? এই হোটেলের অবস্থা দেখে দিন দিন হাত পা পেটের মধ্যে সিঁড়িয়ে যাচ্ছে। কেন, ওবেলা খদ্দের তো মন্দ ছিল না। পদ্মঝি হতাশার সুরে বলিল, ওকে ভালো বলে না কর্তা। ১৭ জন থার্ড ক্লাস, ৯ জন বাঁধা খদ্দের, টাকা দিচ্ছে তবে হোটেল চলছে, নইলে বাজার হতো না। মুদি ধার দেওয়া বন্ধ করবে বলে শাসিয়েছে, তারই বা দোষ কি? ১০০ টাকার ওপর বাকি। বেচু বলিল, টেন্ডারের দরখাস্ত দিতে গেলে এখনই ৫টা টাকা চাই। তবিলে আছে দেখছি ১ টাকা ১৩.৫ আনা মোটো বেলার দরুন, তার মধ্যে কয়লার দাম দেবো বলে বলা আছে ওবেলা, কয়লা এলো এলো বলে, টাকা কোথায়? পদ্মঝি একটু ভাবিয়া বলিল, ও থেকে ১টা টাকা নাও এখন, আর আমি ৪ টাকা জোগাড় করে এনে দিচ্ছি। আমার লবঙ্গ ফুল থাকে এ পাড়ার, তার কাছ থেকে। কয়লাকে আমি বুঝিয়ে বলবো খন। বুঝিয়ে রাখবে কি? সে টাকা না পেলে কয়লা বন্ধ করবে বলেছে। তুমি
5 টাকাই এনে দাও। সন্ধ্যের পূর্বে বেচু গিয়া টেন্ডার দিয়া আসিল। পদ্মজি সংগ্রহ গদির ঘরের দ্বারে অপেক্ষা করিতেছিল। এখনো খরিদ্দার আসা শুরু হয় নাই। বলিল, হয়ে গেল কর্তা? কি শুনে এলে? হয়ে যাবে এখন, ছেলের হাতের পিঠে বুঝি। তবে খুব লাভের কাণ্ড যা শুনে এলাম। যদু পাকা লোক, নইলে কি আর দরখাস্ত দেয়? আমি আগে বুঝতে পারিনি মোট লাভের ব্যবসা। স্টেশনের ক্ষেত্রবাবু আমার এখানে খেত, মনে আছে? সে আবার বদলি হয়ে এখানে এসেছে। সেই বলল, যাত্রীরা রেলের বড় অফিসে দরখাস্ত করেছে, আমাদের খাওয়ার কষ্ট। তাছাড়া রেল কোম্পানি ইলেকট্রিক আলো দেবে, পাখা দেবে, ঘরও করে দেবে। তার দরুন কিছু নেবে না আপাতত। রেলের বোর্ড নাকি আছে, তাদের অর্ডার। যাত্রীদের সুবিধা আগে করে দিতে হবে। যথেষ্ট লোক খাবে পদ্ম। মোটা পয়সার কাণ্ড, যা বুঝে এলাম। পদ্মজি বলিল, জোড়া পাটা দিয়ে পুজো দেবো সিদ্ধেশ্বরী তলায়। ও যেন যায়। তুমি কাল একবার গিয়ে ওদিকে কিছু খাইয়ে এসো। বলি, যদু বাড়ুর যে টের পেল কি করে রে? হ্যাঁ, সব ঘুঘু লোক, ওদের কথা ছাড়ান দাও। ক্রমে এ সম্বন্ধে অনেক রকম কথা শোনা গেল। স্টেশনের প্ল্যাটফর্মে দেখা গেল রেলের তরফ থেকে একটা চমৎকার ঘর তৈয়ারি করিতেছে। আসবাবপত্র, আলমারি, টেবিল চেয়ার দিয়া সেটি সাজানো হইবে। সে সব কোম্পানিই দিবে। এই সময় একদিন যদু বাড়ুজ্যেকে হঠাৎ তাহাদের গদি ঘরে আসিতে দেখিয়া বেচু ও পদ্মজি উভয় আশ্চর্য হইয়া গেল। যদু বাড়ুজ্যে হোটেলওয়ালাদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি। কুলীন ব্রাহ্মণ, মাটিঘরার বিখ্যাত বাড়ুজ্যে বংশের ছেলে। কখনো সে কারো দোকানে বা হোটেলে গিয়া হাউ হাউ করিয়া বকে না। গম্ভীর মেজাজের মানুষটি। বেচু চক্রবর্তী যথেষ্ট খাতির করিয়া বসাইল, তামাক সাজিয়া হাতে দিল। যদু বাড়ুজ্যে কিছুক্ষণ তামাক টানিয়া এক মুখ ধোঁয়া ছাড়িয়া বলিল, তারপর একটা কাজে এসেছি চক্রবর্তী মশাই। হোটেল চলছে কেমন? বেচু বলিল, তেমন বাড়ুজ্যে মশাই, ভাবছি তুলে দিয়ে আর কোথাও যাই। খদ্দের পত্র নেই আর। আপনার কাছে আমার আসার একটা উদ্দেশ্য বলি। স্টেশনে হোটেল হচ্ছে, জানেন নিশ্চয়ই। আমি একটা টেন্ডার দিই, শুনলাম আপনিও নাকি দিচ্ছেন। হ্যাঁ, তা আমিও। আচ্ছা, বেশ বেশ। বলি শুনুন, নৈহাটির একজন ভাটিয়া নাকি বড্ড তদবির করছে ওপরে। তারই হয়ে যাবে। মোটা পয়সার কারবার হবে ওই হোটেলটা। আসাম মেল, শান্তিপুর, বনগাঁ, ডাউন চাটগাঁ মেল, এসব প্যাসেঞ্জার খাবে। তাছাড়া থাউক লোক খাবে। ভালো পয়সা হবে এখন। আসুন আপনি দুজনে মিলে দরখাস্ত দিই যে রানাঘাটের আমরা স্থানীয় হোটেলওয়ালা, আমাদের ছেড়ে ভাটিয়াকে কেন দেওয়া হবে হোটেল? স্থানীয় হোটেলওয়ালা মিলে একসঙ্গে দরখাস্ত করেছে, এতে জোর দাঁড়াবে আমাদের খুব। বেচু বুঝিল নিতান্ত হাতের মুঠার বাইরে চলিয়া যায় বলিয়াই আজ যদু বাড়ুজ্যে তাহার গদিতে ছুটি আসিয়াছে। নতুবা ঘুঘু যদু কখনো লাভের ভাগাভাগিতে রাজি হইবার পাত্র নয়। বলিল, বেশ, দরখাস্ত লিখিয়া আনুন, আমি সই করে দেব এখন। যদু বাড়ুজ্যে পকেট হইতে একখানা কাগজ বাহির করিয়া বলিল, আরে সে কি, বাকি আছে। সে অশ্বিনী উকিলকে দিয়ে মুসবিদে করে টাইপ করিয়ে ঠিক করে এনেছি। আপনি এখানটায় সই করুন। যদু বাড়ুজ্যে সই লইয়া চলিয়া গেলে পদ্মজি আসিয়া বলিল, কি গা কর্তা? বেচু হাসিয়া বলিল, কারে না করলে কি ঘুঘু যদু বাড়ুজ্যে এখানে আসে কখনো? সে হোটেল নিয়েই এসেছিল, শুনবে? পদ্ম সব শুনিয়া বলিল, তাও ভালো। বেশি যদি বিক্রি হয়, ভাগাভাগিও ভালো। এখানে তোমার চলবেই না, যেরকম দাঁড়াচ্ছে তার আর কি। হোক স্টেশনে, আধা বকরাই হোক। দিন ২০-২২ পরে একদিন যদু বাড়ুজ্যে বেচুর গদি ঘরে ঢুকিয়া যেভাবে ধপ করিয়া হতাশ ভাবে তক্তপোশের এক কোণে বসিয়া পড়িল, তাহাতে পদ্মজি বুঝিল স্টেশনের হোটেল হাতছাড়া হইয়া গিয়াছে। কিন্তু পরবর্তী সংবাদ শুনিবার জন্য পদ্মজি প্রস্তুত ছিল না। যদু বলিল, শুনেছেন চক্রবর্তী মশাই, কাণ্ডটি শোনেননি?
বেজু চক্রবর্তী ওভাবে যদু বারুজ্যেকে বসিতে দেখিয়া পূর্বেই বুঝিয়াছিল সংবাদ শুভ নয়। তবু সে ব্যস্তভাবে জিজ্ঞাসা করিল, কি কি ব্যাপার? স্টেশনের থেকে আসছি এই মাত্র। ওদের হেড অফিস থেকে টেন্ডার মঞ্জুর করে নোটিশ পাঠিয়েছে। বিজু এই কথার উত্তরে কিছু না বলিয়া উদ্বিগ্ন মুখে যদু বারুজ্যের মুখের দিকে চাহিয়া রহিল। কার হয়ে গেল জানেন? না, সেই ভাটিয়া ব্যাটার বুঝি? তাহলে তো ভালো ছিল। হলো হাজারির, তোমার হাজারির। বিচু ও পদ্মঝি দুজনেই বিস্ময়ে অস্ফুট চিৎকার করিয়া উঠিল। বেচু চক্রবর্তী বলিল, দেখে এলেন? নিজের চোখে দেখে এলাম, ছাপার অক্ষরে নোটিশ বোর্ডে টাঙিয়ে দিয়েছে। পদ্মজি হতবাক হইয়া যদু বারুজ্যের দিকে চাহিয়া বলিল, বোধহয় কথাটা যেন এখনো সে বিশ্বাস করে নাই। বেচু চক্রবর্তী বলিল, তাহলে ওরই হলো? এই কথার কোনো অর্থ নাই। যদুও বুঝিল, পদ্মঝিও বুঝিল, ইহা শুধু বেচুর মনের গভীর নৈরাশ্য ও ঈর্ষার অভিব্যক্তি মাত্র। যদু বারুজ্যে বলিল, ওহ, লোকটার বরাত খুব ভালো যাচ্ছে দেখছি। ধুলো মুঠো ধরলেই সোনা মুঠো হচ্ছে। আজ 21 বছর এই রেল বাজারে হোটেল চালাচ্ছি। আমরা গেলাম ভেসে, আর ও হাতাবেলি ঠেলে আপনার হোটেলে পেট চালাতো, তার কিনা সবই বরাত। বেচু বলিল, কেন হলো? কিছু শুনলেন কি? টাকা ঘুষ ঘাস দিয়েছিল নিশ্চয়ই। টাকার ব্যাপার নেই এর মধ্যে। হেড অফিসের বোর্ড থেকে নাকি মঞ্জুর করেছে। এখানকার স্টেশন মাস্টার সাহেব নাকি ওর পক্ষে খুব লিখেছিল। কোন কোন প্যাসেঞ্জার ওর নাম লিখেছে হেড অফিসে, খুব নাকি ভালো রান্না করে খায়, এইসব আর কি। আর কিছুক্ষণ থাকিয়া যদু চলিয়া গেলে পদ্মজি বলিল, এ কি হলো? হ্যাঁ কর্তা? তাই তো, মরুই পোড়া বামনটা বড় বাড় বাড়িয়েছে, আর তো সহ্যি হয় না। কি আর করবে বলো? আমি ভাবছি কি, কাল একবার হাজারির হোটেলে আমি যাই। কেন? কি দুঃখে? ওকে বলি, আমার হোটেল তুমি অংশীদার হও, রেলের হোটেলের অংশ কিছু আমায় দাও। পদ্মজি ভাবিয়া বলিল, কথাটা মন্দ নয়, কিন্তু তুমি যদি না দেয়, তোমায় না দিতে চায়, আমাকে খুব মানে কি না তাই বলছি। এই না করলে আর উপায় নেই রে পদ্ম, হোটেল আর চালাতে পারবো না। একরাশ দেনা খরচে কুলায় না, আর আমায় করতেই হবে। পদ্মঝির মুখে বেদনার চিহ্ন পরিস্ফুট হইল। বলিল, যা ভালো বোধ কর্তা, আমি আর কি বলবো। কিছুক্ষণ পর যদু বারুজ্যে পুনরায় বেচুর হোটেলে আসিয়া দাঁড়াইল। বেচু চক্রবর্তী খাতির করিয়া তামাক চা খাওয়াইল, তামাক সাজিয়া হাতে দিল। তামাক টানিতে টানিতে যদু বলিল, একটা মতলব মনে এসেছে চক্রবর্তী মশাই, তাই আবার এলুম। বেচু সুকৌশলে বলিল, কি বলুন তো? আমি পাল চৌধুরীদের নায়েব মহেন্দ্র বাবুকে ধরেছিলাম। ওরা জমিদার, খাতির করে রেল কোম্পানি। মহেন্দ্রবাবু চিঠি নিয়ে কাল চলুন আপনি আর আমি কলকাতা রেল অফিসে একবার আপিল করি গিয়ে। পদ্মঝি দোরের কাছেই ছিল। সে বলিল, তাই যান গিয়ে কর্তা। আমিও বলি, যাতে কখনো ওই মরুইপোড়া বামুন হোটেল না পায়, তা করাই চাই। দুজনে তাই যান। বেচু চক্রবর্তী ভাবিয়া বলিল, কখন যেতে চান তাহলে কাল? যদু বলিল, সকাল সকাল যাওয়াই ভালো। বড়বাবুকে ধরতে হবে গিয়ে। পাল চৌধুরীদের পুকুরে মাছ ধরতে আসেন প্রায়। গরফেতে বাড়ি, বড় ভালো লোক। মহেন্দ্রবাবুর চিঠি নিয়ে গিয়ে ধরি। যদু চলিয়া গেলে বেচু চক্রবর্তী পদ্মকে বলিল, কিন্তু তাহলে হাজারির কাছে আমার ওভাবে যাওয়া হলো না। ওসব টের পাবে যে আমরা আপিল করেছি, ওকেও নোটিশ দেবে কোম্পানি, আপিলের শুনানি হবে, তারপর কি আর ওর কাছে যাওয়া যায়? না হয় না গেলে, ওর দরকার নেই, যাতে উচ্ছেদ হয় তাই করো। বেশ, যা বলো। পরদিন যদু বারুজ্যের সঙ্গে বেচু চক্রবর্তী কয়লাঘাটে রেলের বড় অফিসে যাইবে বলিয়া বাহির হইল এবং সন্ধ্যার পরে পুনরায় রানাঘাটে ফিরিল। বেচু যখন নিজের হোটেলে ঢুকিল তখন খাওয়া দাওয়া আরম্ভ হইয়াছে। পদ্মজি ব্যস্তভাবে বলিল, কি হলো কর্তা? বেচু বলিল, আর কি, মিথ্যা যাতায়াত ছাড় হলো, 2 টাকা বেরিয়ে গেল। তারা বললে আমাদের হাতে নেই, টেন্ডার মঞ্জুর হয়ে বোর্ডের কাছে চলে গিয়েছে, এখন আর আপিল খাটবে না। তবে যাও, কাল হাজারির কাছেই যাও।
তার আর দরকার নেই। বাড়ুজ্যে মশাই আসবার সময় বললেন ওর হোটেলে আর আমার হোটেলে একসঙ্গে মিলিয়ে দিতে। এ ঘর ছেড়ে দিয়ে সামনের মাসে ওর ঘরেই। পদ্মজি বলল, এ কিন্তু খুব ভালো কথা। ও ছোট লোকটার কাছে না গিয়ে বাড়ুজ্যে মশাইয়ের সঙ্গে কাজ করা ঢের ভালো। পরবর্তী ১৫ দিনের মধ্যে রানাঘাট রেলবাজারে দুইটি উল্লেখযোগ্য ঘটনা ঘটিয়া গেল। স্টেশনের আপ প্ল্যাটফর্মে নূতন হিন্দু হোটেল খোলা হইল। শ্বেত পাথরের টেবিল, চেয়ার, ইলেকট্রিক আলো, পাখা দিয়ে সাজানো আধুনিক ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন অতি চমৎকার হোটেলটি। হোটেলের মালিকের স্থানে হাজারীর নাম দেখিয়া অনেকে আশ্চর্য হইয়া গেল। আরেকটি বিশিষ্ট ঘটনা, বিচু চক্রবর্তীর পুরনো হোটেলটি উঠিয়া যাইবে এমন একটা গুজব রেলবাজারের সর্বত্র রটিল। সেদিন বিকেলের দিকে হাজারী তাহার পুরনো অভ্যাস মতো চূর্ণির ধার হইতে বেড়াইতে ফিরিতেছে, এমন সময় পদ্মঝির সাথে রাস্তায় দেখা। হাজারী পদ্মঝিকে ডাকিয়া বলিল, ও পদ্ম দিদি, কোথায় যাচ্ছ? পদ্মঝি দাঁড়াইল। তাহার হাতে একটি ছোট পাথরের বাটি। সম্ভবত কাছেই কোথাও পদ্মঝির বাসা। হাজারী বলিল, বাটিতে কি পদ্ম দিদি? একটু দম্বল দই পাতবো বলে গোয়ালা বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। তারপর ভালো আছো? মন্দ নয়। তুমি ভালো আছো ঠাকুর? এখানে কারো কাছেই থাকো বুঝি? এই কথা উত্তরে পদ্মজি যাহা বলিল, হাজারী তাহার জন্য আদৌ প্রস্তুত ছিল না। বলিল, এসো না ঠাকুর, আমার বাড়িতে একবার এলেই না হয়। তা বেশ বেশ, চলো না পদ্ম দিদি। ছোট্ট বাড়িটা, একপাশে একটা পাতকুয়ো, অন্যদিকে টিনের রান্নাঘর এবং গোয়াল। পদ্মঝি রোয়াকটাতে একখানা মাদুর আনিয়া হাজারীর জন্য বিছাইয়া দিল। হাজারী খানিকটা অস্বস্তি ও আড়ষ্ট ভাব বোধ করিতেছিল। পদ্মজি তাহার মনিব, তাহাদেরই হোটেলে সে একদিক্রমে ৭ বৎসর কাজ করিয়াছে। এই কথাটা কি সহজে ভোলা যায়? এমনকি পদ্মঝিকে সে চিরকাল ভয় করিয়া আসিয়াছে। আজও যেন সেই ভাবটা কোথা হইতে আসিয়া জুটিল। পদ্মজি বলিল, পান সাজবো, খাবে? হাজারী আমতা আমতা করিয়া বলিল, তা তা বরং একটা। পান সাজিয়া একটা চায়ের পিরিচে আনিয়া হাজারীর সামনে রাখিয়া বলিল, তারপর রেলের হোটেল তো পেয়ে গেলে শুনলাম, ওখানে বসাবে কাকে? ওখানে বসাবো ভাবছি বংশীর ভাগ্নে ভাই, সেই নরেন। নরেনকে মনে আছে? সেই তাকে। মাইনে কত দেবে? সেসব কথা এখনো ঠিক হয়নি। ও তো আমার এই হোটেলে খাতাপত্র রাখে, দেখাশুনো করে, বড় ভালো ছেলেটি। তা ভালো। চক্রবর্তী মশাইয়ের শরীর ভালো আছে? কদিন ওদিকে আর যেতে পারিনি। হোটেল চলছে কেমন? হোটেল চলছে মন্দ নয়, তবে আমি কি বলছিলাম জানো ঠাকুর, কর্তামশাইকে রেলের হোটেলে একটা অংশ দিয়ে রাখো না তুমি, তোমার কাজের সুবিধা হবে। হাজারী এই প্রস্তাবের জন্য প্রস্তুত ছিল না। একটু বিস্ময়ের সুরে বলিল, কর্তা কি করে থাকবেন? ওর নিজের হোটেল। সেজন্য ভাবনা হবে না, সে আমি দেখব। কিন্তু বলো তুমি। এখন আমি কোনো কথা দিতে পারবো না পদ্ম দিদি, তবে একটা কথা আমার মনে হচ্ছে তা বলি। রেল কোম্পানি যখন টেন্ডার নেয়, তখন যার নাম লেখা থাকে তার ছাড়া আর কোনো লোকের অংশ টংশ থাকতে দেবে না হোটেলে। হোটেল তো আমার নয়, হোটেল রেল কোম্পানির। ঠাকুর একটা কথা বলবো, তুমি এখন বড় হোটেলওয়ালা, অনেক পয়সা রোজগার করো শুনি, কিন্তু আমি তোমার সেই হাজারি ঠাকুরই দেখি। তুমি এসো আমাদের হোটেলে আবার। হোটেল শুনেই হাজারি বিস্ময়ের সুরে বলিল, চক্রবর্তী মশাইয়ের হোটেলে রাঁধতে? সে মনে মনে ভাবিল, পদ্ম দিদির মাথা খারাপ হয়ে গেল নাকি, বলে কি? পদ্ম কিন্তু বেশ দৃঢ় স্বরেই বলিল, সত্যি বলছি ঠাকুর, এসো আমাদের ওখানে আবার। কেন বলো তো পদ্ম দিদি, এ কথা তুললে কেন? তবে বলি শোনো, তুমি এলে আমাদের হোটেলটা আবার জাগবে। এমন ধরনের কথা হাজারি কখনো পদ্মঝির মুখে শোনে নাই। সেই পদ্ম আজ কি কথা বলিতেছে তাহাকে। হাজারি গলিয়া গেল। সে ভুলিয়া গেল যে সে একজন বড় হোটেলের মালিক। পদ্মদিদি তাহার মনিবের দরের লোক। তাহার মুখের এই কথা যেন হাজারির জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার।
এরই আশায় যেন সে এতদিন রানাঘাটের রেলবাজারে এত কষ্ট করিয়াছে। অন্য লোক হাজারবার বলুক, পদ্মদিদির ভালো বলা তাহার চেয়ে অনেক উঁচু, অনেক বেশি মূল্যবান। কিন্তু পদ্ম যাহা বলিতেছে তাহা যেন হয় না, এ কথা সে পদ্মকে কি করিয়া বুঝাইবে। যখন সে গোপালনগরের চাকরি ছাড়িয়া পুনরায় চক্রবর্তী মশায়ের হোটেল চাকরি লইয়াছিল, তখনও উহারা যদি তাহাকে নাড় তাড়াইয়া দিত, তো নিজস্ব হোটেল খুলিবার কল্পনাও তাহার মনে আসিত না। উহাদের হোটেলে পুনরায় চাকুরি পাইয়া সে মহা সৌভাগ্যবান মনে করিয়াছিল নিজেকে। কেন তাহাকে উহারা তাড়াইয়া দিল? এখন আর হয় না। এখন সে নিজের মালিক নয়, কুসুমের টাকা ও অতসীমার টাকা হোটেলে খাটিতেছে। তাহার উন্নতি অবনতির সঙ্গে অনেকগুলি প্রাণীর উন্নতি অবনতি জড়ানো। নিজের খেয়াল খুশিতে যা তা করা এখন আর চলিবে না। টেপির ভবিষ্যৎ দেখিতে হইবে। টেপি আর নড়ে, অনেক দূর আগাইয়া আসিয়াছে, আর এখন পিছনো চলে না। হাজারি পদ্মঝির মুখের দিকে দুঃখ ও সহানুভূতির দৃষ্টিতে চাহিয়া বলিল, আমার ইচ্ছা করে পদ্ম দিদি, কিন্তু এখন যাওয়া হয় কি করে, তুমিই বলো। পদ্ম যে কথাটা না বোঝে তা নয়, সে নিতান্ত মরিয়া হইয়াই কথাটা বলিয়া ফেলিয়াছিল। হাজারির কথার কোনো জবাব না দিয়া ঘরের মধ্যে ঢুকিল এবং কিছুক্ষণ পরে একটা কাপড় জড়ানো ছোট্ট পুটুলি আনিয়া হাজারির সামনে রাখিয়া বলিল, পড়তে জানো তো, পড়ে দেখো না। হাজারি পড়তে জানে না তাহা নয়, তবে ও কাজে সে খুব পারদর্শী নয়। তবু পদ্ম দিদির সম্মুখে সে কি করিয়া বলে যে সে ভালো পড়িতে পারে না। পুটুলি খুলিয়া সে দেখিল খান কয়েক কাগজ ছাড়া তাহার মধ্যে আর কিছুই নাই। পদ্মঝি তাহাকে বিপদ হইতে উদ্ধার করিল। সে নিজে বলিল, কখানা হ্যান্ড নোট, সব শুদ্ধ 700 টাকার হ্যান্ড নোট। কর্তাকে আমি টাকা দেই যখনই দরকার হয়েছে তখন। নিজের হাতে চুড়ি বিক্রি করি, কানের মাকড়ি বিক্রি করি, ছিল তো সব। তখন এই স্ত্রী ছিলাম, দুখানা সোনাদানা ছিল তো অঙ্গে। হাজারি বিস্মিত হইয়া বলিল, তুমি টাকা দিয়েছিলে পদ্মদিদি? দেইনি তো, কার টাকায় হোটেল চলছিল এতদিন? যা কিছু ছিল সব ওর পিছনেই খুইয়েছি। কিছু টাকা পাওনি? পেটে খেয়েছি আমি, আমার বোনঝি, আমার এক দেওরপো, এই পর্যন্ত। পয়সা যে একেবারে পাইনি তা নয়, কত আর হবে। বোনঝির বিয়েতে কর্তামশাই 100 টাকা দিয়েছিল, সে আজ 7 বছর আগেকার কথা। 700 টাকার সুদ ধরো কত হয়। টাকা অনেক দিন দিয়েছিলে, আজ 9 বছরের ওপর হলো, ওই 100 টাকা ছাড়া আর একটা পয়সা পাইনি। কর্তামশাই কেবলই বলে আসছেন, একটু অবস্থা ভালো হোক হোটেলের, সব হবে, দেব। ওকে আগে থেকে জানাতে নাকি রানাঘাটে আলাপ। সেসব অনেক কথা ঠাকুর। উনি আমাদের গাঁ ফুলে নবলা চক্রবর্তীদের বাড়ির ছেলে। ওর বাবার নাম ছিল তারাচাঁদ চক্রবর্তী। বড় ভালো লোক ছিলেন তিনি, অবস্থাও ভালো ছিল তার। আমাদের কর্তা হচ্ছেন তারাচাঁদ চক্রবর্তীর বড় ছেলে। লেখাপড়া তেমন শেখেননি, বললেন রানাঘাটে গিয়ে হোটেল করব, পদ্ম কিছু টাকা দিতে পারো? দিলাম টাকা, ব্যাস, সে আজ হয়ে গেল। হাজারি ঠাকুরের মনে কৌতূহল জাগিলেও সে দেখিল আর কোনো প্রশ্ন পদ্মদিদিকে না করাই ভালো। গ্রামে এত লোক থাকিতে তারাচাঁদ চক্রবর্তীর বড় ছেলে তাহার কাছেই টাকা চাহিল কেন? সেই বা টাকা দিলে কেন? রানাঘাটে বেচুর হোটেলে তাহার ঝিগিরি করা নিতান্ত দৈবাধীন যোগাযোগ, না পূর্ব হইতে অবলম্বিত ব্যবস্থার ফল? এসব কথা হাজারি জিজ্ঞাসা করিলে তাহাকে দোষ দেওয়া যাইত না। কিন্তু হাজারির বয়স হইয়াছে, জীবনে তাহার অভিজ্ঞতা হইয়াছে কম নয়। সে এ বিষয়ে কোনো প্রশ্ন করিয়া বলিল না। হ্যান্ডনোটগুলো তুলে রাখো দাও পদ্মদিদি, ভালো করে, সব ঠিক হয়ে যাবে, টাকাও তোমার হয়ে যাবে, এগুলো রেখে দাও। পদ্ম কিরকম এক ধরনের হাসি হাসিয়া বলিল, ওসব তুলে রেখে কি করবো ঠাকুর? ওসব কোন কালে তামাদি হয়ে ভূত হয়ে গিয়েছে, পড়ে দেখো না ঠাকুর। হাজারি অপ্রতিভ হইয়া শুধু বলিল, ও, যা কিছু নেই ঠাকুর, সব হোটেলের পিছনে দিয়েছি, আর কি আছে এখন হাতে? ছাই বলতে রাইও না। শেষের কথাগুলি পদ্মঝি যেন আপন মনেই বলিল, বিশেষ কাহাকেও উদ্দেশ্য করিয়া নহে।
হাজারির অত্যন্ত দুঃখিত হইল। পদ্মজির এমন অবস্থা সে কখনো দেখে নাই। ভিতরের কথা সে জানিত না, মিছামিছি কত রাগ করিয়াছে পদ্মদিদির ওপর। আরো কিছুক্ষণ বসিয়া হাজারি চলিয়া আসিল। সে কিছুই যখন করিতে পারিবে না আপাতত, তখন অপরের দুঃখের কাহিনী শুনিয়া লাভ কি? বাসায় ফিরিতেই সে এমন একটি দৃশ্য দেখিল, যাহাতে সে একটি অদ্ভুত ধরনের আনন্দ ও তৃপ্তি অনুভব করিল। বাহিরের দিকে ছোট ঘরটার মধ্যে টেপির গলা। সে বলিতেছে, নরেনদা, চা না খেয়ে কিছুতেই আপনি এখন যেতে পারবেন না, বসুন। নরেন বলিতেছে, না, একবার ও হোটেলে যেতেই হবে। তুমি বোঝো না আশা, স্টেশনের হোটেল এখন বন্ধ, কিন্তু মামাবাবু আসবার আগে এ হোটেলের সব দেখাশোনা আমাকে করতেই হবে। টেপির ভালো নাম যে আশালতা, হাজারি নিজেই তা প্রায় ভুলিতে বসিয়াছে। নরেন ইতিমধ্যে কোথা হইতে তাহার সন্ধান পাইল। টেপি পুনরায় আবদারের সুরে বলিল, না না না, ওসব কাজ টাজ থাকুক, আপনি আমাকে আর মাকে টকি দেখাতে নিয়ে যাবেন বলেছিলেন, আজ নিয়ে যেতেই হবে। কি আছে আজ? আনবো, একখানা টকির কাগজ রয়েছে ঘরে, ঢাক বাজিয়ে কাগজ বিক্রি করে যাচ্ছিল ওবেলা, খোকা একখানা এনেছে, যাও চট করে নিয়ে এসো দেখি। হাজারির ইচ্ছে ছিল না উহাদের কথাবার্তায় সে বাধা দেয়। এমন কি সে এক প্রকার নিঃশব্দেই রোয়াক পার হইয়া যেমন উত্তরের ঘরটার দিকে ঢুকিয়াছে, অমনি টেপি টকির কাগজের সন্ধানে আসিয়া একেবারে বাবার সামনে পড়িয়া গেল। টেপি পাছে কোন প্রকার লজ্জা পায়, এজন্য হাজারি অন্যদিকে চাহিয়া বলিল, এই যে টেপি, তোর মা কোথায়? টেপি হঠাৎ কেমন যেন একটু জড়সড় হইয়া গেল। মুখে বলিল, কে বাবা, কখন এলে? টের পাইনি তো। হাজারির কিন্তু মনে হইল টেপি তাহাকে দেখিয়া খুব খুশি হয় নাই, যেন ভাবিতেছে আর একটু পরে বাবা আসিলে ক্ষতি কি হইত। হাজারির বুকের ভেতরটা কোথায় যেন বেদনায় টনটন করিয়া উঠিল। মেয়ে সন্তান, আহা বেচারি, সব কথা কি ওরা গুছিয়ে বলতে পারে, না নিজেরাই বুঝতে পারে? টেপি কি জানে তার নিজের মনের খবর কি? হাজারি বলিল, আমি এক্ষুনি হোটেলে বেরিয়ে যাব টেপি, বেলা 5টা বেজে গেছে, আর থাকলে চলবে না, এক গ্লাস জল বরং দে আমায়। ও ঘর হইতে নরেন ডাকিয়া বলিল, মা বাবু, কখন এলেন? হাজারি যেন পূর্বে নরেনের কথাবার্তা শুনিতে পায় নাই, বা এখানে নরেনের উপস্থিত আছে সে বিষয়ে সে কিছুই জানে না। এমন ভাবে ভাব দেখাইয়া বলিল, ও কে, নরেন নাকি? কখন এলে বাবাজি? অনেকক্ষণ এসেছি মামা বাবু, চলুন, আমিও হোটেলে বেরিয়েছি। বলিতে বলিতে নরেন সম্মুখে আসিয়া দাঁড়াইল। হাজারি বলিল, একটু জল টল খেয়ে যাও না, হোটেলে এখন ধোয়ার মধ্যে গিয়া কি করবে, বসো বসো বরং। টেপি, তোর নরেনদার জন্য একটু চা। না না, থাক মামা বাবু, হোটেলে তো চা এমনিতেই হবে। তা হোক, আমার বাসায় যখন এসেছ তখন এইখান থেকেই চা খেয়ে যাও। বলিয়া হাজারি বাড়ির মধ্যে ঘরের দিকে সরিয়া গেল। টেপির মা তখনও রান্নাঘরের দাওয়ায় একখানা মাদুর বিছাইয়া অঘরে ঘুমাইতেছে দেখিতে পাইল। বেচারি চিরকাল খাটিয়া মরিয়াছে এরশোলা গ্রামে, এখন চাকরে যখন প্রায় সব কাজই করিয়া দেয়, তখন সে জীবনটাকে একটু উপভোগ করিয়া লইতে চায়। হাজারি স্ত্রীকেও জাগাইল না, সবাই মিলিয়া বড় কষ্ট করিয়াছে চিরকাল, এখন সুখের মুখ যখন দেখিতেছে, তখন সে তাহাতে বাদ সাধিবে না। টেপির মা ঘুমাইয়া থাকুক। বাড়ির বাহির হইতে যাইতেছে এমন সময় নরেন মাথা চুলকাইতে চুলকাইতে লাজুক সুরে বলিল, মামা বাবু, এই যে আশা বলছিল মামিমাকে নিয়ে আর ওকে নিয়ে একবার টকি দেখিয়ে আনার কথা, তা আপনি কি বলেন? টেপি যে একথা তাহার কাছে বলিতে নরেনকে অনুরোধ করিয়াছে, এ বিষয়ে হাজারির সন্দেহ ছিল না। তাহার মনে কৌতুক ও আনন্দ দুই দেখা দিল। ছেলে মানুষ সব, উহারা কি করে না করে বয়োবৃদ্ধ লোকে সব বুঝিতে পারে, অথচ বেচারীরা ভাবে তাহাদের মনের খবর কেহ রাখে না। সে ব্যস্ত হইয়া বলিল, তা যাবে, যাও না যাও, আজই যাবে, পয়সা কড়ি সব তোমার মামিমার কাছে আছে, চেয়ে নাও, কখন ফিরবে? রাত 8টা হবে মামা বাবু, আপনি নিজে স্টেশনে যদি গিয়ে বসেন একটু। আচ্ছা তা হোক, স্টেশনে আমি যাব এখন, তুমি সে ভেবো না, তুমি ওদের নিয়ে যাও। ও টেপি, ডেকে দে তোর মাকে,
অবেলায় পড়ে ঘুমুচ্ছে, ডেকে দে। যাস যদি তবে সব তৈরি হয়ে নে। হাজারি আর বিলম্ব না করিয়া বাড়ির বাহিরে হইয়া গেল। বালক বালিকাদের আমোদের পথে সে বিঘ্ন সৃষ্টি করিতে চায় না। প্রথমে বাজারের হোটেলে আসিয়া এবেলার রান্নার সব ব্যবস্থা করিয়া দিয়া বেলা পড়িলে সে আসিল স্টেশন প্ল্যাটফর্মের হোটেলে। এখানে সে বড় একটা বসে না, নরেনি এখানকার ম্যানেজার। এসব সাহেবী ধরনের ব্যবস্থা তাহার যেন কেমন লাগে। সন্ধ্যা 7:30, চট্টগ্রাম মেল আসিবার আর বেশি বিলম্ব নাই। বনগ্রামের গাড়িও এক্ষুনি ছাড়বে। এই সময় হইতে রাত্রি 11:30 পর্যন্ত সিরাজগঞ্জ ঢাকা মেল, নর্থ বেঙ্গল এক্সপ্রেস প্রভৃতি বড় বড় দূরের ট্রেনগুলির ভিড়। যাত্রীরা যাতায়াত করে, বহু অনেকেই খায়। হাজারির আশা ছাড়াইয়া গিয়াছে এখানকার খরিদ্দারের সংখ্যা। স্টেশনের হোটেলে দুজন নূতন লোক রান্না করে। এখানে বেশিরভাগ লোক চায় ভাত আর মাংস। সেজন্য ভালো মাংস রান্না করিতে পারে এরূপ লোক বেশি বেতন দিয়া রাখিতে হইয়াছে। পরিবেশন করিবার জন্য আছে 3 জন চাকর। এক একদিন ভিড় এত বেশি হয় যে ও হোটেল হইতে পরিবেশনের লোক আনাইতে হয়। হাজারিকে দেখিয়া পাচক ও ভিত্তেরা একটু সন্ত্রস্ত হইয়া গেল। সকলেই জানে হাজারি তাহাদের আসল মনিব, নরেন ম্যানেজার মাত্র। তাহারাও ইহা ভালো জানিয়াছে যে হাজারি পদতলে বসিয়া তাহারা এখন 10 বৎসর রান্নার কাজ শিখিতে পারে। সুতরাং হাজারিকে শুধু তাহারা যে মনিব বলিয়া সমীহ করে তাহা নয়, ওস্তাদ কারিগর বলিয়াও শ্রদ্ধা করে। একজন রাঁধুনির নাম সতীশ দিঘুরি, বাড়ি হুগলি জেলার কোন পাড়াগাঁয়ে, রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ, খুব ভালো রান্নার কাজ জানে। পূর্বে ভালো ভালো হোটেলে মোটা মাহিনায় চাকরি করিয়াছে। এমনকি একবার জাহাজে সিঙ্গাপুর পর্যন্ত গিয়াছিল। সেখানে এক শিখ হোটেলের কিছুদিন কাজ করিয়াছে। সতীশ নিজে ভালো রাঁধুনি বলিয়া হাজারি মর্ম খুব ভালো করিয়াই বোঝে এবং যথেষ্ট সম্মান করিয়া চলে। হাজারি তাহাকে বলিল, কি দিগরি মশাই, রান্না সব তৈরি হলো? সতীশ বিনীত সুরে বলিল, একবার দয়া করে আসুন না কর্তা, মাংসটা একবার দেখুন না। ও আমি আর কি দেখব, আপনি যেখানে রয়েছেন। অমন কথা বলবেন না কর্তা, অন্য কেউ আপনাকে বোঝে না বোঝে, আমি তো আপনাকে জানি, এসে একবার দেখে যান। হাজারি রান্নাঘরে গিয়া করার মাংসের রং দেখিয়া বলিল, রং এরকম কেন দিগরি মশাই? সতীশ উৎফুল্ল হইয়া অপর রাঁধুনিকে বলিল, বলেছিলাম না কার্তিক, কর্তার চোখে দেখলেই ধরে ফেলবেন। কুদের মুখে বাঘ থাকে না কখনো। কর্তা যদি কিছু মনে না করেন, কি দোষ হয়েছে আপনাকে ধরে দিতে হবে আজ। হাজারি হাসিয়া বলিল, পরীক্ষা দিতে হবে দিগরি মশাই, আবার এ বয়সে? লঙ্কার বাটনা হয়নি, পুরনো লঙ্কা, তাতেই রং হয়নি, রং হবে শুধু লঙ্কার গুণে। কর্তামশাই, সাধে কি আর আপনার পায়ের ধুলো মাথায় নিতে ইচ্ছে করে? কিন্তু আরেকটা দোষ হয়েছে, সেটাও ধরুন। হাজারি তীক্ষ্ণ দৃষ্টিতে মাংসের কড়ার দিকে কিছুক্ষণ চাহিয়া বলিল, কষা মাংসে যে গরম ঝাল ঢেলেছিলেন তা ভালো ফোটেনি, সেই জন্য পেঁজা উঠেছে, অত মাংস জঠুর হয়ে যাবে। সতীশ অন্য পাচকের দিকে চাহিয়া বলিল, শোনো কার্তিক, শোনো, আমি বলছিলাম না তোমায় জল ঢালবার সময় যে এত পেঁজা উঠছে মানে আর মাংস নরম হবে না? আর কর্তামশাই না দেখে কি করে বুঝে ফেলেছেন দেখো। ওস্তাদ বটে আপনি কর্তা। হাজারি হাসিয়া কি বলিতে যাইতেছিল, এমন সময় চট্টগ্রাম মেল আসিয়া সশব্দে প্ল্যাটফর্ম ঢুকিতেই কথার সূত্র ছিড়িয়া গেল। হোটেলের লোকজন অন্যদিকে ব্যস্ত হইয়া পড়িল। বেশ ভালো ঘর, বিজলি আলো জ্বলিতেছে, মার্বেল পাথরের টেবিলে বাবু খরিদ্দেরা খাইতেছে চেয়ারে বসিয়া। ভীষণ ভিড় খরিদ্দেরের। ওদিকে বনগা লাইনের ট্রেনও আসিয়া দাঁড়াইয়াছে। কলরব, হইচই, ব্যস্ততা, পয়সা গুনিয়া কুল করা যায় না। এই তো জীবন। বিচু চক্রবর্তীর হোটেলের রান্নাঘরে বসিয়া হাতাবিড়ি নাড়িতে নাড়িতে এরকম একটা হোটেলের কল্পনা করিতে সে কিন্তু কখনো সাহস করে নাই। এত সুখ তার অদৃষ্টে ছিল। পদ্মদিদির কত অপমান আজ সার্থক হইয়াছে এই অপ্রত্যাশিত কর্মব্যস্ত হোটেল জীবনের মধ্যে। আজ কাহারও প্রতি তাহার কোনো বিদ্বেষ নাই। হঠাৎ হাজারির মনে পড়িল চাকদহ হইতে হাঁটা পথে গোপালনগরে যাইবার সময় সেই ছোট্ট গ্রামের গোয়ালাদের বাড়ির বধূটির কথা।
হাজারি তাহাকে কথা দিয়াছিল তাহার টাকা হাজারি ব্যবসায় খাটাইয়া দিবে। সে কাল যাইবে। গরিব মেয়েটির টাকা খাটাইবার এই ভালো ক্ষেত্র। বিশ্বাস করিয়া দিতে চাহিল হাজারির দুঃসময় সুসময় সেই সরলা মেয়েটির দিকে চাহিবে না, নতুবা ধর্ম থাকে না। আশা করি গল্পটা আজকে আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল নোটিফিকেশনটা অন করে রাখুন। যদি আপনাদের কোনো পছন্দের গল্প থাকে সেটাও রিকোয়েস্ট করতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।